আচ্ছা, স্লাইড দেখতে পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের যেটা টপিক হচ্ছে যে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। এই টপিকটা আসলে ইম্পর্টেন্ট, আমাদের সব সেক্টরে ইম্পর্টেন্ট, যেমন রিটেনে আসতে পারে, তারপর ভাইভাতেও জিজ্ঞেস করা হতে পারে, বা অনেক সময় অস্পিটের ছবিতেও, জয়েন্টের ছবি দিয়েও দেখা যায় যে এখানে কোয়েশ্চেন থাকে। তো যার জন্য এই অনেক সময় যেমন রিটেনে কোয়েশ্চেন আসছে যে মাল্টিপল জয়েন্ট সুয়েলিং উইথ ফিভার or যদি এইভাবে আসে 5 years old boy presented with multiple joint swelling, what will be your differential diagnosis? সেই ক্ষেত্রে এই জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস ইম্পর্টেন্ট টপিক, সেটা চলে আসে। স্লাইডটা দিয়েছে কেন? তাহলে আমরা যদি এপিডেমিওলজি দেখি, যে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস মোস্ট কমন rheumatic disease in children, one or more common killing illness in childhood. Worldwide incidence GIA range 0.8 to 20 per 1 lakh children per year, with prevalence range হচ্ছে 7.401 per 1 lakh। তাহলে খুব আনকমন কোনো ডিজিজ না। সরি, আদনান। আচ্ছা আচ্ছা, আরো লাভলি বলবো না? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। যে ইটিওলজি আমরা দেখি, দ্য ইটিওলজি এন্ড প্যাথোজেনেসিস, এখন কি ক্লিয়ারলি শোনা যায়? ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? যদি রেসপন্স করো। ওকে ওকে, তোমরা যদি ক্লিয়ারলি না শুনলে বললো আমাকে, তাহলে আমি আরো লাউডলি বলবো। দ্য ইটিওলজি এন্ড প্যাথোজেনেসিস অফ জিআইএ, এটা নট কমপ্লিট আন্ডারস্টুড। দেখা যায় যে এখানে ইমিউনোজেনিক সাসেপ্টিবিলিটি আছে। অনেক সময় টুইন বা ফ্যামিলি স্টাডি করে দেখা গেছে যে এখানে অনেক জেনেটিক ফ্যাক্টর রোল আছে। এটাতে কমপ্লেক্স জেনেটিক ট্রেইট, মাল্টিপল জিনে ইনভলভমেন্ট থাকে, এবং ভেরিয়াস যে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, যেটা এমএসসি যেটা আমরা বলি, ক্লাস 1 ক্লাস 2 এগুলি ইনভলভমেন্টও আমরা জিআই এর ক্ষেত্রে অনেক সময় দেখি। প্যাথোজেনেসিস, এটা একটা অটোইমিউন ডিজিজ, এটা আমরা জানি যে আমাদের যে অটোইমিউন ডিজিজগুলি যেগুলি আছে এর মধ্যে জিআইএ ইম্পর্টেন্ট অটোইমিউন ডিজিজ, both humoral and cell mediated immunity is responsible. There is a important role হচ্ছে T lymphocytes having important role, and এখানে অনেক প্রো ইনফ্লামেটরি ফ্যাক্টরগুলি রিলিজ হয়, এবং টাইপ 1 হেল্পার লিম্ফোসাইট এখানে রেসপন্সিবল থাকে। বি সেল অ্যাক্টিভেশন, ইমিউন কমপ্লেক্স ফর্মেশন, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, these are complex activity, এগুলি they all promote the inflammation. Inheritance of specific cytokine allele may predispose to upregulation and inflammatory networks, resulting cytokine allele predispose regulation of inflammatory network, resulting systemic disease is more severe articular disease. Systemic যেগুলি আমরা সিস্টেমিক জিআইতে পাই, বাট মেইনলি জয়েন্ট ইনভলভমেন্ট হয়। Systemic GI is characterized by dysregulation of the innate immune system,
with a lack of autoreactive T cell and autoantibody. সিস্টেমিক জিআইএ যে টাইপ আছে সেখানে ইননেট ইমিউন সিস্টেম যেটা সেটা রেগুলেশন হয় এবং অটোরিয়েক্টিভ টি সেল এন্ড অটো অ্যান্টিবডি এখানে ল্যাকিং থাকে। All these immunology abnormality causes inflammatory synovitis. আমরা জানি যে জয়েন্টের যে মেমব্রেন থেকে ইনফ্লামেটরি সাইনোভাইটিস হয়, কার্ডিওভাস্কুলার প্যাথোলজি কি হতে পারে, ভিলাস হাইপারট্রফি হয় and hyperplasia and hyperplasia and edema of this synovitis tissue. Vascular endothelial hyperplasia হতে পারে and infiltration of mononuclear and plasma cell with a predominance of T lymphocyte. মানে এখানে জয়েন্টের মধ্যে ভিলিয়াস হাইপারট্রফি হয়, ইডিমা হতে পারে সাইনোভিয়াল টিস্যুতে এবং এন্ডোথেলিয়াল হাইপারপ্লাসিয়া হয়, ভাস্কুলার এন্ডোথেলিয়াল হাইপারপ্লাসিয়া এন্ড মনোনিউক্লিয়ার প্লাজমা সেল এগুলি ইনফিলট্রেট হয় উইথ টি লিম্ফোসাইটস। অ্যাডভান্স এন্ড আনকন্ট্রোলড ডিজিজ লিডস টু পেনাস ফর্মেশন, যেটা একটা স্পেসিফিক ফাইন্ডিং অফ জিআইএ পেনাস ফর্মেশন হয়, প্রোগ্রেসিভ erosion of articular cartilage and contiguous bone এবং আলটিমেটলি যে প্যাথোলজি হচ্ছে আর্টিকুলার যে কার্টিলেজ হয় আছে আমাদের শরীরে, সেই আর্টিকুলার কার্টিলেজের ইরোশন প্রোগ্রেসিভ আস্তে আস্তে ইরোশন হয় এবং বোনের ইরোশন, দ্যাট মিন্স আলটিমেটলি জয়েন্ট স্পেসটা কমে আসে। এখানে যদি আমরা একটা ছবি দেখি, এখানে এই যে সাইনোভিয়াল বায়োপসির একটা আমরা ছবি দেখতে পাচ্ছি এবং অলিগোআর্টিকুলার জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, দ্যাট ইজ এ dense infiltration of lymphocyte plasma cell in the synovium. এই যে ব্ল্যাকিশ এগুলি আমরা দেখতে পাচ্ছি, এগুলি হলো লিম্ফোসাইটস। এখানে দিস আর এখানে প্লাজমা সেল আছে, লিম্ফোসাইটস প্লাজমা সেল, এগুলি প্রিডোমিনেন্স হয়। এখানে আরেকটা ছবি যদি আমরা দেখি, সেখানে যে আর্থ্রোস্কোপি, জয়েন্টে আর্থ্রোস্কোপি করা যায় এবং সেখানে এই যে দিস আর হোয়াইট, এই যে হোয়াইট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পেনাস ফর্মেশন। এই জয়েন্ট স্পেসেও যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে লিগামেন্টাস ইনজুরি এবং এই ছবিটি এই দেখা যাচ্ছে। এখন আমরা যদি ক্রাইটেরিয়া এন্ড ক্লাসিফিকেশন অফ জুভেনাইল রিউমেটিক আর্থ্রাইটিসে যাই, এই অনসেট লেস দেন 16 ইয়ার, সাধারণত জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বা জুভেনাইল যেটা আমরা বলি না কেন, এই অনসেট হচ্ছে লেস দেন 16 ইয়ার্স এবং আর্থ্রাইটিস কোন আমরা বলবো যেমন সোয়েলিং অফ ইফিউশন, সোয়েলিং থাকবে অথবা ইফিউশন থাকবে, or the presence of 2 or more the following signs: limitation of range of motion, motion and movement limitation থাকবে, tenderness থাকবে, পেইন, tenderness or pain or motion, or movement হবে, ব্যথা হবে, increase হিট এবং সেই জয়েন্ট স্পেসে যদি টেম্পারেচার বেড়ে যায়, এই যে কোনো দুটা থাকলে তখন আমরা সেটা বলছি আর্থ্রাইটিস ইন ওয়ান অর মোর জয়েন্ট। একটা জয়েন্ট হতে পারে অথবা একাধিক জয়েন্ট হতে পারে। কারণ ডিউরেশন হচ্ছে 6 উইকস অর মোর এবং অনসেট টাইপ অফ ডিফাইন। এই অনসেটটা কি টাইপের আর্থ্রাইটিস, আর্থ্রাইটিসের যে ভাগ আছে বা ডিফারেন্ট টাইপ আর্থ্রাইটিস আছে, এটা ডিপেন্ড করে অনসেটের উপরে, মানে কত জয়েন্ট ইনভলভমেন্ট হলো ফার্স্ট 6 মান্থস এবং তারপরে পরবর্তী সময়ে সেটার উপরে টাইপিং করা হয়, জিআইএ টাইপিং, তারপরে আমরা গেলেই দেখতে পাবো। এছাড়া পলিআর্থ্রাইটিস বলতে 5 or more ইনফ্লেম জয়েন্ট যদি হয়, অলিগোআর্থ্রাইটিস তাকে বলে 4 or less ইনফ্লেম জয়েন্ট, সিস্টেমিক অনসেট ডিজিজ আর্থ্রাইটিস উইথ র্যাশ এন্ড ক্যারেক্টারিস্টিক কোটিডিয়ান ফিভার হবে, and exclusion of other form of juvenile arthritis, এবং অন্যান্য ফর্মের জুভেনাইল আর্থ্রাইটিস আমরা এক্সক্লুড করে এইভাবে আমরা টাইপিং করতে পারি। ক্লাসিফিকেশন যেটা ইন্টারন্যাশনাল লিগ অফ অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজি ILAR যেটা বলে যে অর্গানাইজেশন, তাদের ক্লাসিফিকেশন অনুযায়ী রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ পলিআর্থ্রাইটিস, পলিআর্থ্রাইটিস মিন্স 5 or more জয়েন্ট ইনভলভ হয়, সেখানে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ হলে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ পলিআর্থ্রাইটিস,
নেগেটিভ হলে নেগেটিভ পলিআর্থ্রাইটিস। অলিগোআর্থ্রাইটিস এক্সটেন্ডেড পারসিস্টেন্ট। হ্যাঁ, এক্সটেন্ডেড বলতে আমরা জানি 4 or less যদি হয় তাহলে আমরা বলতেছি, কিন্তু যদি দেখা যায় যে পরবর্তী 6 মাসে সেই 4 জয়েন্ট থেকে আরো মোর জয়েন্ট ইনভলভ হয়, যে 5 6, সেই ক্ষেত্রে আমরা এক্সটেন্ডেড বলি। বাট আর যদি দেখা যায় যে না একই রকম আছে, এই 4 জয়েন্ট অর 3 2 জয়েন্ট যে কয়টা প্রথম 6 মাস ছিল সেই রকমই আছে, সেইগুলির ক্ষেত্রে এটাকে বলতেছি পারসিস্টেন্ট অলিগোআর্থ্রাইটিস। দেন সিস্টেমিক অনসেট জিআইএ, এনথ্রাসাইটিস রিলেটেড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস এন্ড আনডিফারেন্সিয়েটেড। এগুলো হলো ক্লাসিফিকেশন। এখানে দুইটা ক্যারেক্টারিস্টিক এসিআর এন্ড আইএলএআর, দুই তাদের যে দুই গ্রুপ আছে রিউমেটয়েড আর্থ্রাইটিসের, একটা আমেরিকান সোসাইটি, একটা আমরা ইন্টারন্যাশনাল লিগ এগেইনস্ট রিউমেটোলজি দেখলাম আমরা। সেটা যেটা এসিআর তারা বলছে জুভেনাইল রিউমেটয়েড আর্থ্রাইটিস, আর আইএলএআর ওরা বলছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। বাট মিনিমাম ডিউরেশন একই, 6 or more week। এজ অনসেটও একই, less than 16 years। আর less than 4 জয়েন্ট ফার্স্ট 6 months আফটার প্রেজেন্টেশন হলে এখানে পোস্টিআর্টিকুলার বলতেছে। আর আইএলআর যেটা আমি বলছি যে less than 4 জয়েন্ট যদি নেক্সট 6 month থাকে তাহলে পারসিস্টেন্ট, আর যদি মোর দেন 4 জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে সেটা এক্সটেন্ডেড। আর মোর দেন 4 জয়েন্ট ইন ফার্স্ট 6 months আফটার প্রেজেন্টেশন যদি হয় তাহলে পলিআর্টিকুলার। এখানে আর্থ্রাইটিস, বাট এখানে দুই ভাগ আছে, রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ নেগেটিভ। ফিভার র্যাশ আর্থ্রাইটিস হলে সিস্টেমিক অনসেট, এখানেও সিস্টেমিক অনসেট। আদার ক্যাটাগরিজ ইনক্লুডেড এক্সক্লুশন অফ আদার ফর্মস, এক্সক্লুড করে এসসিআর এ অন্যান্য ফর্মকে এক্সক্লুড করতে হবে জিআইএ ডায়াগনোসিস করার আগে। আর এখানে সোরিয়াটিক আর্থ্রাইটিস, এনথ্রাসাইটিস রিলেটেড আর্থ্রাইটিস, আনডিফারেন্সিয়েটেড আর্থ্রাইটিস, যেগুলি আমরা আগেও বলেছি, এইগুলি আছে। তাহলে এসিআরটা হচ্ছে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি, তাদের ক্লাসিফিকেশন আমরা দেখলাম। খুব বেশি পার্থক্য নাই, সামান্য। আর ইন্টারন্যাশনাল লিগ অফ অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজি, যেটা আমরা ফলো করি, সেটা আমরা দেখলাম। এখানে যদি ক্লিনিক্যাল ফিচার দেখি তাহলে পলিআর্থ্রাইটিস হচ্ছে 5 or more joint are involved during the first 6 months। প্রথম 6 মাসে পলিআর্থ্রাইটিস যেটা সেটা ক্লিনিক্যাল ফিচার যে আমরা জানি 5 or more joint ইনভলভ হবে, এবং টোটাল জিআই এর 25 to 30% হচ্ছে পলিআর্থ্রাইটিস। Peak age 1 to 5 years, more common in girls, initially large joint then small joint involved, initially large joint involvement হয়, তারপর small joint হয়, maybe seropositive or seronegative। more common হচ্ছে seropositive polyarthritis, যেটার প্রগনোসিসটা হচ্ছে পুয়ার। আর সেরোপজিটিভ ইজ সেড when rheumatic factor is positive, যেটা আমরা আগেও বলছি, at least 2 occasion of the 3 months apart। আমরা 3 মাসের ব্যবধানে যদি আমরা করি, at least 2 বার যদি আমরা দেখি যে rheumatic factor পজিটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেরোপজিটিভ। সিমেট্রিকের পলিআর্থ্রাইটিস তো both side ইনভলভমেন্ট হবে। ক্রনিক আইরিডোসাইটিস রেয়ার বাট মে লিড টু ব্লাইন্ডনেস। ক্রনিক আইরিডোসাইটিস ডেভেলপ করতে পারে এবং সেটা থেকে বাচ্চা ব্লাইন্ড হয়ে যেতে পারে। অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি মে বি পজিটিভ ইন 25 to 75% কেস। এনে এই পলিআর্থ্রাইটিসের 25 থেকে 75% ক্ষেত্রে পজিটিভ থাকতে পারে। যদি আমরা অলিগোআর্থ্রাইটিস দেখি, oligoarthritis is the most common, it is about 40 to 50% of total GI। তাহলে আমরা আগে দেখলাম যে পলি আর্থ্রাইটিসটা ছিল 25% এর অ্যারাউন্ড, আর অলিগোআর্থ্রাইটিস হচ্ছে সবচেয়ে কমন, এটা 40 থেকে 50% যে এই কাভার্ড। আর্থ্রাইটিস এফেক্টিং ওয়ান অফ দ্য 4 জয়েন্ট, সেটা আমরা বলছি
যে 1 থেকে 4টা জয়েন্ট করতে পারে প্রথম 6 মাসে। এটাকে আবার দুই ভাবে ভাগ করছে, সাবডিভিড ইন টু গ্রুপ। ওয়ান ইজ পারসিস্টেন্ট অলিগোথেরিস, যেখানে এই যে প্রথম 6 মাস যে 4টা জয়েন্ট ইনভলভ থাকে সেটাই কন্টিনিউ করবে থ্রু আউট দ্য ডিজিজ কোর্স, বাট এক্সটেন্ডেড টোটাল 5 or more জয়েন্ট 6 মাসের পরে যে 4টা জয়েন্ট বা নিচের যে জয়েন্ট প্রথম 6 মাস ইনভলভ ছিল এর থেকে বেড়ে 5টা অথবা আরো বেশি হতে পারে। Usually large joint of lower extremities are involved such as knee and ankle. সাধারণত নি অ্যাঙ্কেল ইনভলভ হয়। কমন এজ গ্রুপ হচ্ছে 1 to 6 ইয়ার্স। মেল ফিমেল রেশিও 1:5, এখানেও ফিমেল প্রিডমিনেন্সি ছিল, এখানেও একই। অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাইলেন্ট ইভিআইটিস অ্যান্ড পজিটিভ অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি। ওইখানে আইরিডোসাইক্লাইটিস আমরা দেখেছিলাম, পলিআর্থ্রাইটিস, এখানে ইভিআইটিস হতে পারে। প্রগনোসিস ইজ রিলেটিভলি গুড ইফ ট্রিটেড। যদি সময় মতো আমরা ট্রিট করি তাহলে প্রগনোসিসটা ভালো। সিস্টেম হচ্ছে জিআইএ, এখানে সাধারণত ডিফাইন আর্থ্রাইটিস উইথ কোটোডিয়ান ফিভার, দেখা যায় যে জ্বর থাকবে এবং আপ ডাউন করবে। র্যাশ এন্ড ভিসেরাল ইনভলভমেন্ট ইনক্লুডিং হেপাটোস্প্লিনোমেগালি হতে পারে। লিম্ফ এডিনোপ্যাথি, সেরোসাইটিস, লিম্ফ এডিনোপ্যাথি থাকতে পারে, সেরোসাইটিস থাকে সিস্টেমিক হচ্ছে জিআইএ। এবং এখানে যেটা হয় যে এই 5 to 50% অফ টোটাল জিআইএ, 5 থেকে 15% টোটাল জিআইএ involvement. Male female system arthritis may not be present at onset, প্রথমে নাও থাকতে পারে 1/3 কেসে, পলিআর্থ্রাইটিস থাকতে পারে 1/3 কেসে। Male female equal, fever must be present at least 2 weeks and it is quotidian type and usually in the evening, কারণ তো ইভিনিং হয়। র্যাশ থাকতে পারে বা নন ক্রোয়াইটিক। Pain increases during fever, জ্বরের সময় এই র্যাশের সাইজ বেড়ে যেতে পারে, সাইজ about 2 to 5 millimeter. কোয়াবনার ফেনোমেনন মে বি প্রেজেন্ট। এখানে কোয়াবনার ফেনোমেনন হচ্ছে এটা হাইপারসেনসিটিভ কিউটেনিয়াস লেশন, এটা সুপারফিশিয়াল হয়, এটা একটা কিউটেনিয়াস লেশন যেখানে সুপারফিশিয়ালি এটা হতে পারে কোয়াবনাস ফেনোমেনন। এটা হাইপারসেনসিটিভিটি, এটা র্যাশ। লিম্ফেডিনোপ্যাথি জেনারেলাইজড, রাবারি এন্ড পেইনলেস, যে লিম্ফ নোড অনেক সময় ইনভলভ থাকে এবং সেটা রাবারি থাকে এবং পেইনলেস, জেনারেলাইজড লিম্ফেডিনোপ্যাথি। এনথ্রাসাইটিস রিলেটেড যে arthritis, children have a enthesitis and arthritis if they have either arthritis and enthesitis or arthritis or enthesitis, what at least 2 of the following characteristics কি কি থাকবে? sacroiliac joint tenderness or inflammatory lumbosacral pain, sacroiliac jointed tenderness থাকতে পারে, presence of HLE-B27, onset of arthritis in a male older than 6 years, এখানেও আই ইনভলভমেন্ট থাকে, acute enteritis, a family history of HLE-B27 associated disease যেমন inflammatory bowel disease with sacroiliitis বা enthesitis related arthritis, এগুলি ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস অর acute enteritis, এগুলি হিস্ট্রি থাকবে ফ্যামিলি হিস্ট্রি, মানে 5 ডিগ্রি রিলেটিভ। আমরা কিউ এক্সক্লুড করব পেশেন্ট উইথ সোরিয়াসিস or a family history of psoriasis in a 1st degree relative থাকে, তাহলে আমরা এটাকে enthesitis করব। A positive reminder factor test result of systemic arthritis are excluded from this group. During the first 6 months of disease, the arthritis is typically asymmetrical and involves less than 4 joints. সাধারণত প্রথম 6 মাসে জয়েন্ট ইনভলভমেন্ট অ্যাসিমেট্রিক হবে এবং 4টা অথবা এর থেকে কম জয়েন্ট ইনভলভ হবে। মোস্ট ফ্রিকুয়েন্টলি দ্য নি, অ্যাঙ্কেল এন্ড হিপ,
এই জয়েন্টগুলি ইনভলভ হবে ইনফ্লামেশন অফ দ্য স্মল জয়েন্ট অফ দ্য ফুট, স্মল জয়েন্ট অফ দ্য ফুট ইনভলভ হতে পারে। Ascites is highly suggestive of antecedent arthritis. Antecedent is typically symmetrical and typically affects the lower limb. সাধারণত এই জয়েন্টের চারিদিকে যে টেন্ডনগুলি বা বাটসা থাকে এগুলি ইনফ্লামেশন হয় এই antecedent related arthritis. Then psoriatic arthritis. Children have psoriatic arthritis if they have arthritis and psoriasis or arthritis and at least two of the following. মানে psoriasis থাকবে সাথে আর্থ্রাইটিস থাকতে পারে, অথবা আর্থ্রাইটিস থাকবে নিচে দুটো শো, একটা হলো ডেক্টিলাইটিস, নেইল পিটিং অর অনকোলাইসিস, and psoriasis in a first degree relative. Differential diagnosis কি হতে পারে JIA? Other inflammatory arthritis, infection, septic arthritis, viral arthritis, reactive arthritis, reactive post infectious arthritis যেটা tubercular arthritis এলো ইনফেক্টিভ। আর রিউমেটিক ডিজিজের মধ্যে অ্যাকিউট রিউমেটিক ফিভার মোস্ট কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ JIA ফর চিলড্রেন। SLE হতে পারে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, জুভেনাইল ডার্মাটোমাইসাইটিস। এছাড়াও সিস্টেমিক ভাস্কুলাইটিস, পলিআইডিস পারপুরা, মেগনেসিস, লিউকেমিয়া। লিউকেমিয়া এটা মনে রাখতে হবে যে চিলড্রেনে অনেক সময় কিন্তু আর্থ্রাইটিস এর মতো ফিচার নিয়ে কিন্তু লিউকেমিয়া প্রেজেন্ট করতে পারে। জয়েন্ট সোয়েলিং, ফিভার, সিস্টেমিক অনসেট র্যাশ, এগুলি লিউকেমিয়াতে হতে পারে। আবার আমরা JIA তো সিস্টেমিক অনসেট JIA এর সাথে লিউকেমিয়া অনেক কিন্তু মিল আছে। ডায়াগনোসিস অফ JIA ইজ ক্লিনিক্যাল, আমরা জানি যে ক্লিনিক্যালি ডায়াগনোস করতে হয়। দ্য মেটিকুলাস ক্লিনিক্যাল এক্সক্লুশন অফ আদার্স ডিজিজ, অন্যান্য ডিজিজকে আমরা এক্সক্লুড করে সাধারণত JIA করি, যেহেতু এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। খুব বেশি যে আমরা ল্যাব সাপোর্ট আমার দিয়ে যে ডায়াগনোসিস করা হয় তা না, মোস্টলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করা হয়। ল্যাবরেটরি স্টাডিজ ইনক্লুডিং টেস্ট for antinuclear antibody and rheumatic factor are only supportive or prognostic, and the results may be normal in patient with JIA. নরমাল থাকতে পারে JIA পেশেন্টের অনেক ক্ষেত্রে। এছাড়াও যদি ইনভেস্টিগেশন আমরা দেখি, there is a no specific test for diagnosis of JIA. Judicious use of some lab investigation may be start to support the clinical diagnosis. The clinical diagnosis আমরা যে করলাম JIA সেটাকে সাপোর্টে হিসাবে আমরা অন্যান্য ল্যাব টেস্ট করতে পারি। এইড উইথ ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন এ হেল্প করা যায় ইনভেস্টিগেশনের সাপোর্ট নিয়ে। আমরা ক্লাসিফাই করতে পারি যেটা কোন ধরনের JIA, এক্সক্লুশন অফ আদার আর্টিকুলার ডিজিজ, এবং অন্যান্য আর্টিকুলার ডিজিজ এক্সক্লুড করতে গিয়ে আমাদেরকে ইনভেস্টিগেশন কিছু করতে হতে পারে টু মনিটর ডিজিজ অ্যাক্টিভিটি এন্ড এক্সটেন্ট অফ ড্যামেজ। এবং আমরা ইনভেস্টিগেশন করে আমরা মনিটর করতে পারি যে ডিজিজ অ্যাক্টিভিটি কেমন এবং ড্যামেজটা কতটুকু হয়েছে। হেমাটোলজিতে আমরা হিমোগ্লোবিন সিবিসি করব, হিমোগ্লোবিন দেখবো, লিউকোসাইটিস, থ্রম্বোসাইটিস পেতে পারে। লিউকোসাইট কাউন্ট, থ্রম্বোসাইট কাউন্ট বেড়ে যেতে পারে। ESR ইনক্রিজ, ESR আমরা ইনক্রিজ পাবো। C-reactive প্রোটিন আমরা ইনক্রিজ পাবো। সেরোলজি টেস্ট যদি করি, IgM for rheumatic factor should be done in all polyarticular and systemic onset JIA আমরা করব। অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি করা যেতে পারে, মে প্রেজেন্ট ইন পোস্টিআর্টিকুলার অ্যাবসেন্ট ইন সিস্টেম আর্থাইটিস। সাধারণত পোস্টিআর্টিকুলার ANF পজিটিভ হয় এবং সিস্টেম অনসেটে বা সিস্টেম আর্থাইটিসে আমরা অ্যাবসেন্ট থাকে। Anti-CCP antibody is highly specific, 98% in distinguished JIA। এটা আমরা করে আমরা এটা মোর স্পেসিফিক, এটা 98%ই আমরা এখানে পজিটিভ পাবো।
এখানে অ্যান্টিসাইক্লিক সাইক্লোলিন পেপটাইড। এই যে আমরা বলতেছি যে অ্যান্টিসিসিবি, এটা হলো অ্যান্টিসাইক্লিক সাইক্লোলিনেটেড পেপটাইড। এটা আমরা পেতে পারি 98% ক্ষেত্রে। ইমিউনোলজিক্যাল টেস্ট যেমন IgG may be increased, IgA will be low or absent, complement 3 often elevated, complement 2 low। আর যদি আমরা HLA টাইপিং করি, HLA B27 যেটা, এটা সাধারণত এনথ্রাসাইটিস রিলেটেড যেটা আমরা পাই। আর যেটা হচ্ছে DR4, এটা পলিআর্টিকুলার জিআইতে, DR5 DR8 অলিগো আর্টিকুলার জিআইতে পাওয়া যায়। আর B35 DR5 সিস্টেমিক অনসেট জিআইতে আমরা পাবো। এছাড়া ইনভেস্টিগেশন খুব ইম্পর্টেন্ট হচ্ছে এক্সরে দেওয়ার পরে আমরা আর্লি চেঞ্জ পেতে পারি, দেখতে পারি। যেমন স্টেজ 1 এ সফট টিস্যু সোয়েলিং। যদি আমার কাছে বাচ্চা নিয়ে আসে, আমি প্রথমেই দিকেই যদি নিয়ে আসে, তাহলে আমি যদি একটা এক্সরে করি, সেক্ষেত্রে আমরা প্রথমে সফট টিস্যু সোয়েলিং পাবো। ইনফিউশন পাওয়া যেতে পারে, দেখা যাবে জয়েন্ট স্পেস ইনফিউশন এন্ড পেরিআর্টিকুলার অস্টিপেনিয়া, এবং আর্টিকুলার জয়েন্টের চারিদিকে একটা অস্টিপেনিয়া, এটা একটু লেট চেঞ্জে মানে অস্টিপেনিয়া পাইতে পারে। এটা হলো আর্লি চেঞ্জ। আর লেট চেঞ্জে কি হতে পারে? লেট চেঞ্জে হচ্ছে স্টেজ 2 তে পাবো আর্টিকুলার কার্টিলেজ ইরোশন। কার্টিলেজ ইরোশন থাকতে পারে, সাবকন্ড্রাল কর্টিক্যাল ইরোশন। সাবকন্ড্রাল যে কর্টেক্স আছে, সেখানে ইরোশন থাকতে পারে। স্টেজ 3 তে হলো ন্যারোইং অফ দ্য জয়েন্ট স্পেস। জয়েন্ট স্পেসটা ছোট হয়ে আসবে। এবং লাস্টলি যেটা আমরা একদম লেট স্টেজে পাবো, বোন ইজ ডিস্ট্রাকশন, ফিউশন, অ্যানকালাইসিস, জয়েন্ট কন্ট্রাকচার, জেনারেলাইজ অস্টিপেনিয়া। তাহলে এক্সরেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টুল ফর involvement of the joint, and particularly the change, to see the change, is there in any early change or late change, সেটা আমরা এক্সরে দেখে কিন্তু অনেক সময় we can diagnose। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে র্যাশ একটা র্যাশ, মানে স্কিনের র্যাশের একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এই নেক্সট ছবিতে এখানে এই যে জয়েন্ট সোয়েলিং আমরা দেখাচ্ছি অবভিয়াসলি, এখানেও ওই যে স্মল জয়েন্টগুলি ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, স্মল জয়েন্টগুলি ইনভলভমেন্ট। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে এখানেও ওই যে স্মল জয়েন্টের ইনভলভমেন্ট দেখা যাচ্ছে, সোয়েলিং দেখা যাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পাইনের ইনভলভমেন্ট দেখা যাচ্ছে, এখানে সোয়েলিং আছে। দেন আমরা ডায়াগনোসিস যে কমপ্লিকেশন দেখি, কমপ্লিকেশন কি হতে পারে? জয়েন্ট কন্ট্রাকচার, অ্যানিমিয়া নিয়ে পেশেন্ট মে প্রেজেন্ট, পেরিকার্ডাইটিস হতে পারে, মায়োকার্ডাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রনিক এনকিওইউভেইটিস, গ্রোথ রিটার্ডেশন, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম। তাইলে অনেক কমপ্লিকেশন নিয়ে কিন্তু পেশেন্ট মে প্রেজেন্ট। ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোমে কি হয়? Macrophage activation syndrome is a rare but potentially fatal complication of GIA. Clinical feature is a non-remitting fever, hepatomegaly, splenomegaly, lymphadenopathy হতে পারে, hemorrhage, and central nervous system dysfunction, headache, seizure, lethargy, coma, এগুলি নিয়ে পেশেন্ট মে প্রেজেন্ট। আচ্ছা, তারপর যদি আমরা দেখি ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোমের ল্যাবরেটরি ফিচার সাইটোপেনিয়া হতে পারে, abnormal liver function, coagulopathy, decreased ESR, hypertriglycemia, hyponatremia, hypoalbuminemia, hypercreatinemia, creatine level হয়ে যেতে পারে elevated, SCD25 and SCD163. Assessment of the patient,
অ্যাসেসমেন্ট আমরা করব কিভাবে, পেশেন্টকে আমরা অ্যাসেস করব ওভারঅল হেলথ স্ট্যাটাস অফ পেশেন্ট অফ জিআইএ ইজ কমপ্লেক্স অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল। কারণ আমরা এর আগে যে আলোচনাগুলিতে দেখলাম যে এখানে জিআইএ ক্যান ইনভলভ অলমোস্ট সিস্টেম কনসেপ্ট হয় তাহলে সব সিস্টেমকেই ইনভলভ করতে পারে, এবং এই জন্য অ্যাপ্রোচটা হতে হবে ওভারঅল হেলথ স্ট্যাটাস অফ দ্য পেশেন্টকে আমরা অ্যাসেস করব। ফিজিক্যাল এক্সামিনেশন যদি আমরা করি, জেনারেল এক্সামিনেশন ফোকাস অন এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, আমরা দেখব যে তার কোনো এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন আছে কিনা, যখন আমরা জেনারেল এক্সামিনেশন করব। সাইন্স অফ ইউভিআইটিস আইডিয়া আছে কিনা, সাইড ইফেক্ট অফ মেডিকেশন, আমরা যে ড্রাগ দিলাম সে তার কোনো সাইড ইফেক্ট পেশেন্টের মধ্যে আছে কিনা সেটা আমরা জেনারেল এক্সামিনেশন করে দেখব। আর ইমাটোলজি এক্সামিনেশন করে নাম্বার অফ জয়েন্ট উইথ অ্যাক্টিভ আর্থ্রাইটিস, কয়টা জয়েন্ট ইনভলভ হলো উইথ অ্যাক্টিভ আর্থ্রাইটিস সেটা আমরা দেখবো। ওভারঅল সিভিআইটি স্কোরিং করবো। ল্যাবরেটরি অ্যাসেসমেন্টের মধ্যে সিবিসি, ইএসআর, C-reactive protein, liver function test, immunoanalysis, rheumatoid factor, anti-nuclear antibody, এগুলি আমরা দেখবো। রেডিওলজি অ্যাসেসমেন্টে প্লেন এক্স-রে, এমআরআই এবং আলটিমেটলি অ্যানথ্রোপোমেট্রি আমরা দেখবো বাচ্চা কারণ আমাদের গ্রোথ রিটার্ডেশন হতে পারে। তাহলে আমরা যে অ্যাসেস করবো তখন কিছু ফিজিক্যাল এক্সামিনেশন আছে, রিমাটোলজিক্যাল এক্সামিনেশন আছে, ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট আছে, আর রেডিওলজিক্যাল ফাইন্ডিং। আমরা একটু আগে রেডিওলজি বলছি যে প্লেন এক্স-রে করে কিন্তু আমরা স্টেজিং করতে পারি, এবং জয়েন্ট এমআরআই করে জয়েন্ট ইনভলভমেন্ট আমরা দেখব। ম্যানেজমেন্ট অফ জিআইএ, ম্যানেজমেন্ট অফ চিলড্রেন উইথ জিআইএ ইজ এ কমপ্লেক্স এন্ড চ্যালেঞ্জিং। কারণ এটা একটা কমপ্লেক্স ডিজিজ প্রথমে আমরা বলছি, এবং এই ম্যানেজমেন্টটাও চ্যালেঞ্জিং। মাল্টি সেক্টরিয়াল অ্যাপ্রোচ, এখানে শুধু পেডিয়াট্রিশিয়ানের রোল না, অন্যান্য আরো অনেকেরই রোল আছে, ইম্পর্টেন্ট রোল, বাট পেডিয়াট্রিশিয়ান প্লেজ এ কি রোল, কিন্তু মেইন রোলটা প্লে করতে হবে পেডিয়াট্রিশিয়ানকে। টিম অফ মেম্বার্স কারা থাকবেন? ডক্টর তো অবশ্যই, ট্রেন নার্স, এখানে নার্সেরও অনেক রোল আছে। ফিজিওথেরাপিস্ট, যখন জয়েন্ট কন্ট্রাকচার হয়ে যায় এবং যখন দেখা যায় যে একটা ক্রনিক স্টেজে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে জয়েন্ট মোবিলিটি মেনটেন করার জন্য এই ফিজিওথেরাপি বা অকুপেশনাল থেরাপি এগুলো একটা ইম্পর্টেন্ট রোল আছে। অপথলমোলজিস্ট, আমরা দেখেছি যে বিভিন্ন কমপ্লিকেশনে আইরেডোসাইক্লাইটিস, ইউভিআইটিস বিভিন্ন জিআইএতে হতে পারে, সেখানে অপথলমোলজিস্টের একটা রোল থাকে। অর্থোপেডিক সার্জন, যখন জয়েন্ট কন্ট্রাকচার হয়ে যায় সেগুলির ক্ষেত্রে অর্থোপেডিক সার্জন একটা রোল থাকে, অপারেশন অনেক সময় প্রয়োজন হতে পারে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কারণ ইটস এ ক্রনিক ডিজিজ, এখানে দেখা যায় যে বহুদিন ধরে বাচ্চারা ভুগতেছে, এবং যার জন্য অনেক সময় স্কুলে যেতে পারে না, পায়ে পেইন থাকে, এই জন্য সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, ইভেন ফ্যামিলি মেম্বারদের। তো এই কারণে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এখানে একটা ইম্পর্টেন্ট রোল আছে, বিশেষ করে এই কাউন্সিলিং এর জন্য। কারণ যে কোনো ক্রনিক ডিজিজেই একটা কাউন্সিলিং প্রয়োজন, যে তার বিশেষ করে কাউন্সিলিং সব ক্ষেত্রেই লাগবে। ডিজিজের প্রসেস, তারপর হচ্ছে ড্রাগ সার্ভিজন দেওয়া হবে, সেখানেও কাউন্সিলিং এর দরকার, এবং প্রত্যেকটা ঔষধের সাইড ইফেক্ট বুঝাই দিতে হবে যে এই হতে পারে, এই ওষুধ খেলে এটা হতে পারে। এগুলি আমরা পরবর্তীতে আমরা আসতেছি। রেডিওলজিস্ট ইজ এ ইম্পর্টেন্ট রোল, কারণ এখানে আমরা দেখেছি যে এক্সরে ফাইন্ডিংস এর একটা বিষয় আছে, এবং সেখানে এক্সরে ফাইন্ডিং এ যে চেঞ্জ গুলি আসে, আমরা রেডিওলজির একটা ভালো রিপোর্ট দেয়, তাহলে কিন্তু আমরা সেই রিপোর্ট দেখেই
আমরা বলতে পারবো যে পেশেন্টের জয়েন্টটা কোন স্টেজে আছে। সাইকোসোশিয়াল সাপোর্ট ওয়ার্কার, সাইকোসোশিয়াল সাপোর্ট ওয়ার্কার্স বলতে এখানে বোঝাচ্ছে যে এটাই যে এই যখন সবসময় এদেরকে আমি আগেও বলছি যেটা যে তাদের একটা কাউন্সিলিং এর যেহেতু দরকার, সেখানে সাইকোলজিক্যালি যেহেতু তাদের ব্রেকডাউন না হয় সেই জন্য সাপোর্ট গ্রুপ থাকা দরকার। স্কুল টিচারও এখানে একটা ইম্পর্টেন্ট রোল, কারণ প্রায়ই দেখা যাবে হয়তো বা ব্যথার জন্য বা সোয়েলিং এর জন্য স্কুলে আসতে পারতেছে না, বা স্কুলে ঘোরায় করে হাঁটতে পারে যে ব্যথা হয়, সেখানে স্কুল টিচাররা জানতে হবে যে তার আর্থ্রাইটিস আছে, তাদেরও একটা রোল আছে। ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, এটা তো অবশ্যই ফ্যামিলি মেম্বারদের একটা গ্রুপ বন্ডেজ থাকতে হবে। ফ্যামিলি মেম্বাররা সাইকোলজিক্যাল সাপোর্ট বা সবসময় এছাড়াও যাতে ওষুধটা ঠিকভাবে খাচ্ছে কিনা এবং তার অন্যান্য যে সাপোর্ট অনেক সময় হয়, বিশেষ করে লেটেস্ট স্টেজে দেখা যায় যে অনেকেই তার ডে টু ডে ওয়ার্ক করতে পারে না, সেগুলি ক্ষেত্রে আরো বেশি সাপোর্ট প্রয়োজন হয়। গোল অফ ট্রিটমেন্ট, গোল অফ ট্রিটমেন্ট যদি আমরা দেখি তাহলে আমি যেটা বলবো যে এখানে আমাদের control of pain and inflammation is maximized. এটা আমাদের দেখতে হবে যে কন্ট্রোল অফ পেইন এন্ড ইনফ্লামেশন টু ম্যাক্সিমাইজ ডেইলি অ্যাক্টিভিটি, যাতে সে তার ডেইলি অ্যাক্টিভিটি কিভাবে করতে পারে, এটা আমাদের ফার্স্ট টার্গেট হবে। এটা এই জন্য পেইন কন্ট্রোল রাখতে হবে এবং ইনফ্লামেশনটাকে যত বেশি আমরা কন্ট্রোল রাখতে পারি সেটা আমাদের দেখতে হবে। মেনটেন জয়েন্ট ফাংশন, জয়েন্ট ফাংশনটাকে আমার ম্যাক্সিমাইজ মেনটেন করতে হবে। প্রমোট নর্মাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, তার যাতে নর্মাল গ্রোথ এবং ডেভেলপমেন্ট হয় সেটা প্রমোট করতে গেলে আমাদেরকে নিউট্রিশন সাপোর্ট লাগবে, সাইকোলজিক্যাল সাপোর্ট লাগবে টু মিনিমাইজ ড্রাগ এবং যে ড্রাগ আমরা দিচ্ছি এটা যাতে মিনিমাইজ ড্রাগ টক্সিসিটি সেটা খেয়াল রাখতে হবে টু প্রিভেন্ট অর রিডিউস অর্গান ড্যামেজ। এবং আমাদের একটা গোল থাকবে যাতে আমরা যে অর্গানিক ড্যামেজটা যাতে প্রিভেন্ট করতে পারি অথবা অনেক কম যাতে অর্গান ড্যামেজ হয়। ট্রিটমেন্ট প্ল্যান, জায়াল মেজার এন্ড নিউট্রিশনাল সাপোর্ট, এটা আমাদের একটা প্ল্যানে থাকবে। ড্রাগস, পেশেন্ট এন্ড ফ্যামিলি এডুকেশন, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, ফ্যামিলি সাপোর্ট, অর্থোপেডিক সার্জারি, কাউন্সিলিং, মানে সবার জন্য যার জন্য যেটা প্রযোজ্য। একটা প্ল্যানে আমাদের প্রথমেই জায়াল মেজার আমরা কি নিব, যেটা আগেই বলছি যে তার গ্রোথ রিটার্ডেশন হয় সেগুলি প্রিভেন্ট করতে হলে একটা নিউট্রিশনাল সাপোর্টের দরকার। ড্রাগস যেটা অবশ্যই যেগুলি প্রয়োজন আমরা দিব। পেশেন্ট এবং ফ্যামিলিকে এডুকেট করতে হবে, ডিজিজ সম্বন্ধে জানাইতে হবে, ডিজিজ প্রসেস সম্বন্ধে জানাতে হবে, ফিজিওথেরাপি প্রয়োজন দিতে হবে, অকুপেশনাল থেরাপি দিতে হবে, ফ্যামিলি সাপোর্ট, যদি কোনো সার্জারি প্রয়োজন হয় সেখানে অর্থোপেডিক সার্জারি এবং কাউন্সেলিং। মেডিকেল ম্যানেজমেন্ট চয়েস অফ ড্রাগস ডিপেন্ডস, কিসের উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে এক নম্বর হচ্ছে সিভিয়ারিটি ডিজিজ, অনেকেই যখন প্রেজেন্ট হয় বা ডাক্তার কাছে আসে সিভিয়ার ফর্মে নিয়ে আসে। সাবটাইপ অফ দ্য ডিজিজ, কোন টাইপের ডিজিজ যাই হয়েছে সেটার উপরে ড্রাগের চয়েস ডিপেন্ড করে। স্পেসিফিক ম্যানিফেস্টেশন, কি ম্যানিফেস্টেশন নিয়ে আসছে সেটা, যেমন অনেক সময় যদি আইয়ের ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে আইয়ের ট্রিটমেন্ট লাগবে, তাই না? কোন ম্যানিফেস্টেশন নিয়ে আসে সেটার উপর ডিপেন্ড করে। পজিশন অফ ড্রাগ অন থেরাপিউটিক পিরামিড, ড্রাগের কি ড্রাগ আমরা দিচ্ছি সেটা আমরা এই যে নেক্সট আমরা যেটা দেখবো থেরাপিউটিক পিরামিড। এখানে যে প্রথমেই আছে নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি বেসে ফার্স্ট লাইন এজেন্ট আমরা কি দিই, এনএসএইচ, যেটা
ব্যথা নিরাময় যে ওষুধগুলি আছে বেসিক, এবং অ্যাসপিরিন কি কি দেই আমরা সাধারণত নেপ্রোক্সেন, আইবুপ্রোফেন, টলমিটিন, ইন্ডোমেথাসিন। এটা হলো আমাদের ফার্স্ট লাইন পেন, যেটা আমরা ব্যথা নিরাময় যে ড্রাগগুলি, এটা আমরা প্রথমে দিব। এতে যদি না হয় তাহলে আমরা সেকেন্ড লাইনে যাব, সেটা হচ্ছে মেথোট্রেক্সেট এবং স্টেরয়েড। স্টেরয়েড আমরা যে কোনো ক্ষেত্রেই আমরা দিতে পারি। স্টেরয়েড অরাল, আইভি ও ইন্ট্রাআর্টিকুলার, সব ফর্মে আছে, অরাল ফর্মে আছে, আইভি আছে, ইন্ট্রাআর্টিকুলার। দেন থার্ড লাইনে হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন, সালফাইসালাজিন, যেগুলো ডিজিজ মডিফাইং অ্যান্টিরিমেটিক ড্রাগস বা ইটানারসেপ্ট, এগুলি কিছু নতুন ড্রাগ আসছে, আমরা পরবর্তী দেখবো। ফোর্থ লাইনে হচ্ছে সাইক্লোস্পোরিন, অ্যাজাথিওপ্রাইন, সাইক্লোসমাইড। এটা ফোর্থ লাইন ড্রাগ। সাইক্লোস্পোরিন, অ্যাজাথিওপ্রাইন, সাইক্লোসমাইড, এগুলি অনেক বেশি সাইড ইফেক্ট থাকে। আর কিছু নতুন যেটা আসছে এক্সপেরিমেন্টাল এখন চলতেছে, আইভিআইজি, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন। আচ্ছা, হাইলাইটস অফ সাম কমন ইউজ ড্রাগস, যেমন হচ্ছে যেমন মিথোট্রেক্সেট। মিথোট্রেক্সেট আমরা দেই যখন ফার্স্ট লাইন ফেইল হয়ে যায়, তারপরে আমরা মিথোট্রেক্সেট দেই। এটা ডোজ 10 মিলিগ্রাম পার মিটার স্কয়ার উইকলি। ইন্ডিকেশন হলো সিস্টেমিক আর্থ্রাইটিস, পোস্ট আর্টিকুলার এক্সটেন্ডেড টাইপ পলিআর্থ্রাইটিস। সাইড ইফেক্ট অনেক আছে, যেমন জিআইটি আপসেট হতে পারে, স্টোমাটাইটিস, হেডেক, ইনক্রিজ লিভার এনজাইম, লিকোপেনিয়া, ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস। আরেকটা হচ্ছে ড্রাগ সালফাসেলাজিন, যেটা আমরা 30 to 50 মিলিগ্রাম পার কেজি ইন 2 ডিভাইডেড ডোজ। ইন্ডিকেশন হচ্ছে সেরোনেগেটিভ পলিআর্থ্রাইটিস, অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রাইটিস, এনথ্রাসাইটিস, সিস্টেমিক আর্থ্রাইটিস। এগুলিতে আমরা সাধারণত সালফাসেলাজিন দিচ্ছি। আর সালফাসেলাজিন সাইড হচ্ছে বোন মেরো সাপ্রেশন, হাইপার সেন্সিটিভিটি, হেপাটোটক্সিসিটি, মেল ইনফার্টিলিটি হতে পারে। হাইড্রোক্সিক্লোরোকুইন mainly used in older children with systemic arthritis. তোমরা দেখেছো যে এই করোনাকালীন সময়ে হাইড্রোক্সিক্লোরোকুইন অনেকেই ইউজ করতেছেন। কর্টিকোস্টেরয়েড, potent anti-inflammatory agent, এবং no alteration of natural history of GIA. কর্টিকোস্টেরয়েড আমরা দিব, এটা একটা potent inflammatory এবং এটা কোনো অল্টারেশন করতে পারে না ন্যাচারাল হিস্ট্রি এবং ওয়াইড স্পেস সাইড ইফেক্ট। এটা কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে, আমরা দেখবো পরবর্তীতে বাইরে আছে। কর্টিকোস্টেরয়েড ইউজ ইন ফলোইং কন্ডিশন, কি কি কন্ডিশন আমরা ইউজ করি? এটা লাইফ থ্রেটনিং কন্ডিশন, পেরিকার্ডাইটিস ডেভেলপ করে, সিভিয়ার সিস্টেমিক ফিচার্স। আমি যে বলছি তুমি শুনতেছো তো? না শোনা যায়? জি স্যার, শুনতেছি। শোনা যাচ্ছে? আচ্ছা, জি স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু বেশ বড় টপিক, কারণ এটা ইম্পর্টেন্ট, এই জন্য মানে ডিটেইলসে যেতে হচ্ছে। যেমন এই যে কোশ্চেনটা, কর্টিকোস্টেরয়েড ইউজ ইন ফলোইং কন্ডিশন, এটা কিন্তু অনেক সময় ভাইবাদের জিজ্ঞেস করা হয় যে কোন কোন ক্ষেত্রে আমরা জিআইএ তে কর্টিকোস্টেরয়েড ইউজ করবো, স্টেরয়েড ইউজ করবো। তখন এই এই কন্ডিশনগুলি বলতে হবে যে লাইফ থ্রেটনিং কন্ডিশন, পেরিকার্ডাইটিস, যে সিভিয়ার সিস্টেমিক ফিচার যদি থাকে, র্যাপিডলি প্রোগ্রেসিভ আর্থ্রাইটিস হয়, টপিক্যাল ইন্ট্রাঅকুলার ইউজিং ইউভিআইটিস ক্ষেত্রে আমরা দিব, ইন্ট্রাআর্টিকুলার আমরা ইউজ করতে পারি ফর রিমিশন ইন্ডাকশন অফ ব্রিজ থেরাপি। অর্থাৎ যখন আমরা একটা স্টেজ থেকে অন্য স্টেজে ট্রিটমেন্টে যাচ্ছি, যেটা আমরা একটু আগে পিরামিড যেটা দেখিয়েছি, সেইখানে ব্রিজ থেরাপি হিসেবেও এই স্টেরয়েড ইউজ দিতে পারে। তো কম্বিনেশন থেরাপি, চিলড্রেন উইথ সিভিয়ার আর্থ্রাইটিস আর রেসপন্সিভ টু আদার থেরাপি, সেইখানেও আমরা কম্বাইন। দেখা গেল যে একটা আমরা ড্রাগ দিলাম, সেখানে সেটা রেসপন্স করতেছে না, তখন আমরা সেক্ষেত্রে কম্বাইন থেরাপিতে দিতে পারি। সেকেন্ড লাইন এজেন্ট অর সাইটোটক্সিক ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, সেকেন্ড লাইন এজেন্ট আমরা দেখিয়েছি যে স্টেরয়েড আছে। ইন্ডিকেশন অফ ডিএমআরডি, ডিএমআরডি হচ্ছে ডিজিজ মডিফাইং অ্যান্টিরিমেটিক ড্রাগস, persistent symptom and signs of inflammatory arthritis,
যেটা আমরা ডিএমআইডি ইউজ করতে পারি। এভিডেন্স অফ প্রগ্রেসিভ রেডিওলজি চেঞ্জ, যে আমরা চেঞ্জগুলো একটু আগে দেখাইলাম যে 4টা স্টেজ যেটা এক্সরেতে হয়, সেই চেঞ্জ যদি আমরা দেখি যে তার সেই প্রথমে ছিল অথবা পেরিয়াডিক্যাল জয়েন্ট সুয়েলিং, হ্যাঁ, এবং তারপরে জয়েন্ট স্পেসে ফ্লুইড কালেকশন, পেনাস ফর্মেশন, এবং লাস্টে যে ইরোশন হয়ে জয়েন্ট কন্ট্রাক্ট। এরকম যখন আমরা দেখবো যে তার প্রোগ্রেসিভ রেডিওলজি ড্যামেজ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ডিএমআরডি দিতে পারি। ট্রাবলসাম এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, যদি আর্টিকুল জয়েন্টের বাইরেও যদি অন্যান্য কোনো ইনভলভমেন্ট থাকে, পেলিন্ড্রোমিক রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলির ক্ষেত্রে আমরা ডিএমআরডি ইউজ করতে পারি। নিউ অ্যাপ্রোচ অফ ফর ট্রিটমেন্ট, কিছু নিউ ড্রাগ যেমন আসছে, লিফ্লোনামাইড, ইটারনারসেপ, ইনফ্লিক্সিম্যাব, এগুলি নতুন ড্রাগ ইউজ হচ্ছে, এবং এগুলি সম্বন্ধে আমি খুব একটা কিছু বলতে যাচ্ছি না, যে এই ড্রাগগুলি সাধারণত মেইনলি এগুলি কাজ করবে এই যে টিউমার নেক্রোটিক ফ্যাক্টর বা যেগুলি আমাদের রিফ্লেক্টরি আর্থ্রাইটিস আমরা ইউজ করতে পারি। লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশন হলে সেগুলি ক্ষেত্রে এই নিউ ড্রাগ ইউজ করতে পারি। ইনফ্লিক্সিম্যাব অলসো নিউ ড্রাগ। দেন আমরা এখন ফিজিওথেরাপি যদি দিয়ে আসি, সাইক্লিং, সুইমিং, হাইড্রোথেরাপি, স্পেসিফিক সাপোর্ট যেটা আমরা দিতে পারি। অকুপেশনাল থেরাপি টু কিপ দ্য পেশেন্ট ইন ইন্ডিপেন্ডেন্ট পসিবল, মানে তাকে তার নিজ কাজ নিজে করতে পারে, সেটাই আমাদের টার্গেট। পেশেন্ট ফ্যামিলি এডুকেশন, জেনারেল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন আমরা দিতে পারি। অর্থোপেডিক মেজার্স, যেমন যদি কোনো দেখা যায় যে পেশেন্টের কন্ডিশন একটু সিভিয়ার, সেক্ষেত্রে আমরা স্ক্রিন সার্জারি, প্রয়োজন হলে সার্জারি করবো। কাউন্সিলিং, ডায়াগনোসিস অফ দ্য ডিজিজের জন্য কাউন্সিলিং করতে হবে, ট্রিটমেন্টের জন্য করতে হবে, এবং কমপ্লিকেশনের জন্য কোর্স এন্ড প্রগনোসিস, ডিজিজের কোর্স এন্ড প্রগনোসিসের জন্য কাউন্সিলিং করতে হবে। ফলোআপ আমরা কি করবো, স্পেশালি ফর অপথ্যালমিক এক্সামিনেশন, যে আমরা কোনো পেশেন্ট মে বিকাম ব্লাইন্ড, সেই জন্য আমাদের একটা ফলোআপ লাগবে। অ্যাসেস ডিজিজ প্রসেস অফ জয়েন্ট, ডিজিজের যে চেঞ্জ হচ্ছে সেটার জন্য ফলোআপ দরকার। কমপ্লিকেশন অফ ডিজিজ প্রসেস এন্ড ড্রাগস, এবং ড্রাগসের কমপ্লিকেশন এর জন্য আমাদের ফলোআপ লাগবে। অপথ্যালমিক ফলোআপে চাইল্ড উইথ আইরাইটিস উইথ ইনঅ্যাক্টিভ ওকুলার ডিজিজ এভরি 3 months, প্রতি 3 মাসে উইথ অ্যাক্টিভ ওকুলার ডিজিজ ইজ ইন্ডিকেটেড বাই রেসপন্স অফ থেরাপি, প্রতি 3 মাস পর আমরা দেখবো, এবং সেখানে তার কোনো আই ইনভলভমেন্ট কিরকম আছে সেটা আমরা দেখতে হবে। দেন পুয়ার প্রগনোস্টিক পিকচার যদি আমরা দেখি, রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ পলিআর্থ্রাইটিসের প্রগনোসিস পুয়ার। ইনভলভমেন্ট হিপ জয়েন্ট ইনভলভমেন্ট যদি প্রথমে নিয়ে আসে, প্রগনোসিস পুয়ার। সিস্টেমিক অনসেটে পুয়ার। মোর দেন এ ইয়ার অফ অ্যাক্টিভ ডিজিজ উইদাউট রিমিশন, আমি ড্রাগ দিচ্ছি, কোনো রিমিশন আসছে না, 1 বছর ধরে অ্যাক্টিভ আছে, ডিজিজ প্রসেস, পুয়ার প্রগনোসিস। আর্লি ডেভেলপমেন্ট নডিউলার ইরোশন, সেখানে নডিউল ইরোশন যদি হয় ডেভেলপমেন্ট, সেখানে পুয়ার প্রগনোসিস। সিভিয়ার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, ফাংশন ইম্পেয়ারমেন্ট সিভিয়ার হয়, সেখানে প্রগনোসিস পুয়ার। স্পেসিফিক কমপ্লিকেশন, ক্রনিক ইউভিআইটিস যদি থাকে, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ, সেখানে প্রগনোসিস পুয়ার, এবং অ্যামাইলোসিস বা বেস্ট প্রগনোসিস হলো পারসিস্টেন্ট অলিগোআর্থ্রাইটিস, অর্থাৎ পারসিস্টেন্ট অলিগোআর্থ্রাইটিস মানে 6 মাস পরেও যদি 4টা জয়েন্টের বেশি ইনভলভ না হয়, 4 or less জয়েন্ট ইনভলভমেন্ট থাকে, সেখানে প্রগনোসিস ভালো। আর লাস্ট প্রগনোসিস হলো রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ পলিআর্থ্রাইটিস। Children with persistent oligoarticular disease fare well with a majority of achieving remission. এগুলি যদি পারসিস্টেন্ট থাকে oligoartitis, সেক্ষেত্রে those with extent oligoarticular disease have a poorer prognosis. Extended oligoartitis নিলে poorer prognosis. Rheumatoid factor positive হলে poorer prognosis. Children with oligoartitis, particularly girls who are antinuclear antibody positive,
এবং যদি 6 বছর আগেই অনসেট হয় সেক্ষেত্রে ক্রনিক ইউভাইটিস ডেভেলপ করতে পারে। আমরা একদম শেষের দিকে চলে আসছি। Persistent uncontrolled antiuveitis can cause posterior synechiae, characteristic glaucoma, band keratopathy, and resultant blindness. Blind হতে পারে। The child with polyarticular GIA often has a more prolonged course of active joint inflammation and require early aggressive therapy. অর্থাৎ যদি পলিআর্টিকুলার জিআই নিয়ে আসে prolonged course, আমরা এই যে ড্রাগগুলি আমরা দিই বিভিন্ন স্টেজে আমরা দেই, যখন আমরা সিভিআইটি নিয়ে আসবে আমরা তখন তাকে অ্যাগ্রেসিভ থেরাপি দিতে হবে। আর আর্লি স্টেজে আসলে তখন আমরা এনএসএইড বা এগুলিকে আমরা we can choose these drugs. Systemic GIA is often most difficult to control in terms of both articular inflammation and systemic manifestation. Systemic manifestation GIA নিয়ে আসে তাহলে অনেক সময় কিন্তু তার এই ইনফ্লামেশন বা সিস্টেমিক ম্যানিফেস্টেশন এটা কন্ট্রোল করাটা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট। ওভারঅল prognosis related to polyarticular distribution affect, অর্থাৎ polyarticular distribution affect যে prognosis poor যদি জ্বর more than 3 months last হয় and increase inflammatory markers such as platelet count, GSR for more than 6 months, এগুলি যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে বা ইনফ্লামেটরি মার্কার যদি থাকে সেগুলির ক্ষেত্রে প্রগনোসিস। তো যাই হোক, আমরা যাই যে বিগ টপিক আমরা এতক্ষণ এই যে 1 ঘন্টা প্রায় শুনলাম বা আমি বললাম, এখানে দেখেছি যে টাইপিং বা ম্যানিফেস্টেশন, তারপর হচ্ছে ডায়াগনোসিস, মোস্টলি যেটা আমি বলেছি যে এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, শুধুমাত্র আমরা টাইপিং এবং এটার ডিজিজের প্রোগ্রেস দেখার জন্য সময় ক্লিনিক্যাল সাপোর্ট দিতে হয়। ড্রাগেরও এখানে বেশ ব্যাপার স্যাপার আছে, বিভিন্ন স্টেজ আছে, এবং কখনো আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করবো, কখনো আমরা মাইল্ড ফর্মে ট্রিটমেন্ট করবো। এটা ডিপেন্ডস অন দ্য প্রেজেন্টেশন অফ দ্য পেশেন্ট উইথ সিমটমস, এগুলোর উপর ডিপেন্ড করে। আর এখানে ট্রিটমেন্ট জাজমেন্ট এটা হচ্ছে ক্লিনিশিয়ানের একটা বিরাট রোল এখানে আছে, এবং শুধুমাত্র ক্লিনিশিয়ানের ইনভলভমেন্ট হলে হবে না, এখানে কাউন্সিলর প্লাস টিচার, তারপর আমরা দেখেছি যে ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, ফ্যামিলি মেম্বার, সবার একটা ইনভলভমেন্ট দরকার হয়, যেহেতু এখানে ক্রনিক ডিজিজ, লং টাইম পেশেন্ট চিলড্রেন সাফার। তো এইগুলি কারণে আমরা এই ডিজিজগুলিকে অনেক সময় প্রলং ফলোআপে রাখতে হয়। প্রগনোসিসটাও আমরা দেখেছি যে কোন ক্ষেত্রে ভালো, কোন ক্ষেত্রে ওয়ার্স্ট প্রগনোসিস হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ জিআইএ, আর গুড প্রগনোসিস হচ্ছে যেটা হচ্ছে যে অলিগোআর্থ্রাইটিস দ্যাট ইজ পারসিস্টেন্ট, দ্যাট ইজ যেটা less than 4 জয়েন্ট ইনভলভমেন্ট থাকে। তো থ্যাংক ইউ। কিন্তু তোমাদের আর মানে সময় ইয়ে হলো না, তাহলে তোমাদের আমরা ফিডব্যাকটা নিতে পারতাম। নেক্সট ক্লাস যদি পাই তাহলে অবশ্যই নেব। থ্যাংক ইউ এভরিবডি।